সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি মার্জিয়া হাফসা তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে অর্থনৈতিক ব্যবস্থা, ইকোনমিক সিস্টেম সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তো আমরা আস্তে আস্তে জানবো পৃথিবীতে প্রচলিত 4 ধরনের অর্থ ব্যবস্থা আছে: ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা এবং ইসলামিক অর্থ ব্যবস্থা। ঠিক আছে, তো এই যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলতে আমরা কি বুঝি, ঠিক আছে, সেগুলো আমরা জানবো। তো এই অর্থ ব্যবস্থাগুলোর বৈশিষ্ট্যগুলো আমরা জানবো, ঠিক আছে। এবং আমরা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে বৈশিষ্ট্যগুলো যদি আমরা জানি, তাহলে এই দুই অর্থ ব্যবস্থার মধ্যে তুলনা করতেও আমরা পারবো। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা জেনে নিই অর্থনৈতিক ব্যবস্থা কি এবং ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার সংজ্ঞা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার সংজ্ঞা, মিশ্র অর্থ ব্যবস্থার সংজ্ঞা, ইসলামিক অর্থ ব্যবস্থার সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলো। ঠিক আছে, চলো দেখে নিই। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জানব। ঠিক আছে, প্রত্যেক সমাজ বা দেশের মানুষের অর্থনৈতিক কার্যাবলীকে কেন্দ্র করে নানারূপ সামাজিক ও আইনগত রীতিনীতি গড়ে ওঠে। এই রীতিনীতির প্রাতিষ্ঠানিক কাঠামোকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। ঠিক আছে, আমরা জানলাম অর্থনৈতিক ব্যবস্থা, ইকোনমিক সিস্টেম কি। প্রত্যেক সমাজ বা দেশের মানুষের অর্থনৈতিক কার্যাবলীকে কেন্দ্র করে নানারূপ সামাজিক ও আইনগত রীতিনীতি গড়ে ওঠে। এই রীতিনীতির প্রাতিষ্ঠানিক কাঠামোকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। শিক্ষার্থীবৃন্দ, অর্থনৈতিক সমস্যা সমাধান পদ্ধতির ভিন্নতা অনুযায়ী পৃথিবীতে যতগুলো অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে সেগুলো হলো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, দেশমূলক অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা এবং ইসলামিক অর্থ ব্যবস্থা। ঠিক আছে, তো শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম 4 ধরনের অর্থ ব্যবস্থার কথা। তো প্রথমেই তোমাদের সাথে আমি আলোচনা করব ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা সম্পর্কে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, বর্তমান বিশ্বে বিশুদ্ধ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা নেই। ঠিক আছে, তো 1930 সালে মহামন্দার পূর্ব পর্যন্ত ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাকে সকল অর্থনৈতিক সমস্যা সমাধানের হাতিয়ার মনে করা হতো। কিন্তু 1936 সালে ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইন্সের দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি গ্রন্থ প্রকাশিত হওয়ার পর পুঁজিবাদী অর্থব্যবস্থার অসারতা প্রমাণ হয়। ঠিক আছে, তবে বর্তমানে পুনরায় ধনতান্ত্রিক অর্থব্যবস্থাকে মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধানের হাতিয়ার হিসেবে বিবেচনা করা হচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সংজ্ঞাটি জানব। ঠিক আছে, যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ ব্যতিরেকে অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজার পরিচালিত হয়, সে অর্থনৈতিক ব্যবস্থাকে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, ক্যাপিটালিস্টিক ইকোনমি বা ফ্রি মার্কেট ইকোনমি বলে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ ব্যতিরেকে অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজার ব্যবস্থা পরিচালিত হয়, সেই অর্থনৈতিক ব্যবস্থাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। শিক্ষার্থীবৃন্দ,
এবার আমরা দেখব হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো। ঠিক আছে, তো এখানে 8টি বৈশিষ্ট্য তোমাদেরকে দিয়েছি, আরও অনেক বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, তো প্রথম হচ্ছে পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর অস্তিত্ব। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তো পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর অস্তিত্ব এটা একটু বলি। দেখো, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত। কি স্বীকৃত? ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তি মালিকানা স্বীকৃত। তো এই ব্যক্তি মালিকানা স্বীকৃত হওয়ায় পুঁজিপতির সৃষ্টি হয়। মুনাফা ভিত্তিক উৎপাদন ব্যবস্থার ফলে পুঁজিপতিদের হাতে সম্পদ পুঞ্জীভূত হয় বলে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রমিক শ্রেণীও সৃষ্টি হয়। ধনতন্ত্রে শ্রমিক শ্রেণী অদৃশ্যভাবে এই পুঁজিপতিদের হাতে বন্দী। ঠিক আছে, তো এটি হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার একটি প্রধান বৈশিষ্ট্য, পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর অস্তিত্ব। শিক্ষার্থীবৃন্দ, 2 নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় বৃহদাকার যন্ত্রচালিত শিল্প কারখানার বিকাশ ঘটে। তো শিক্ষার্থীবৃন্দ, 1750 সাল থেকে 1930 সালের মধ্যবর্তী সময়ের ইংল্যান্ডের যে শিল্প বিপ্লব, সেটা কিন্তু ধনতন্ত্রেরই অবদান। শিক্ষার্থীবৃন্দ, আমরা 3 নম্বর বৈশিষ্ট্যটি আলোচনা করব, সামাজিক শ্রম বিভাগের সর্বোচ্চকরণ। সামাজিক শ্রম বিভাগের সর্বোচ্চকরণ। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে হচ্ছে শ্রম বিভাগ কি। শ্রম বিভাগ হচ্ছে শ্রমিকের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কাজ ভাগ করে দেওয়া। ঠিক আছে, তো এই বৈশিষ্ট্যটি আমরা একটু আলোচনা করি। তো ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় পুঁজিপতিদের মধ্যে প্রতিযোগিতা, সম্প্রসারণ, উৎপাদন কৌশলের উন্নয়ন ইত্যাদির জন্য উৎপাদন প্রণালীতে সামাজিক শ্রম বিভাগের সর্বোচ্চকরণের প্রয়োজনীয়তা দেখা দেয়। ঠিক আছে, তখন এই সামাজিক চাহিদা পূরণের জন্য ব্যাপক আকারে উৎপাদন করা দরকার হয়। এরূপ প্রতিষ্ঠানে শ্রমিকদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী নিয়োগ দেওয়া হয় বিধায় শ্রম বিভাগের সর্বোচ্চকরণ ঘটে এবং সামাজিকীকরণ ঘটে। শিক্ষার্থীবৃন্দ, 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে একক উদ্যোগ। ঠিক আছে, ধনতন্ত্রে পুঁজিপতিরা কখনো সামাজিক স্বার্থে কাজ করে না। ঠিক আছে, সে উৎপাদনে তাদের যে উৎপাদন করতে তাদের মুনাফা সর্বোচ্চ হবে সেটাই তারা কি করবে? উৎপাদন করবে। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের বিকাশ ঘটে আর কি। ঠিক আছে, তো 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের ব্যক্তি মালিকানা। সম্পদের ব্যক্তি মালিকানা, তো এটি কি? দেখো শিক্ষার্থীবৃন্দ, ধনতন্ত্রের অর্থনৈতিক দর্শন অনুযায়ী ব্যক্তির ইচ্ছামতো সম্পত্তি করায়ত্ত বা বৃদ্ধি করাই হচ্ছে কি তার কর্মোদ্যমের মূল উৎস হিসেবে বিবেচিত। ঠিক আছে, তো দেখো 6 নম্বর বৈশিষ্ট্যটি কি? উদ্যোগের স্বাধীনতা। 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উদ্যোগের স্বাধীনতা। ধনতন্ত্রের প্রবক্তাদের ধারণা অনুযায়ী উদ্যোক্তার স্বাধীনতা ধনতন্ত্রের অপরিহার্য শর্ত। তো উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ প্রভৃতির ক্ষেত্রে বেসরকারি উদ্যোগ স্বীকৃত। ঠিক আছে, তো শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 7 নম্বর বৈশিষ্ট্যটি দেখব, ভোক্তার সার্বভৌমত্ব। ঠিক আছে, ভোক্তার সার্বভৌমত্ব। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোক্তাই হচ্ছে সম্রাট। ঠিক আছে, অর্থাৎ রাষ্ট্র বা সরকার ভোক্তার পছন্দকে প্রভাবিত বা নিয়ন্ত্রণ করবে না। ভোক্তার চাহিদার মধ্যে বৈচিত্র্য থাকলে উৎপাদন ক্ষেত্রেও তার প্রতিফলন ঘটে। তো সেক্ষেত্রে উৎপাদনকারীরা ভোক্তার স্বাধীন চাহিদার সাথে সামঞ্জস্য রেখে তাদের উৎপাদন কাজ পরিচালনা করে। ঠিক আছে, তো ধনতান্ত্রিক অর্থব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। শিক্ষার্থীবৃন্দ, আমরা আগের ক্লাসে আলোচনায় আমরা দেখেছি যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কি।
ঠিক আছে। তো আবারও বলছি, দেখো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বা অনিয়ন্ত্রিত দাম ব্যবস্থা ধনতন্ত্রে কিন্তু একটি গুরুত্বপূর্ণ শর্ত। ঠিক আছে, এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থায়, এখানে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সরকার বা অন্য কোনো উৎস থেকে দাম নির্ধারণ করা হয় না, বরং ক্রেতা বিক্রেতার পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে বাজারে দাম নির্ধারিত হয়। ঠিক আছে, তো আমরা জানলাম শিক্ষার্থীবৃন্দ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো। শিক্ষার্থীবৃন্দ, সমাজে শ্রেণী বিভক্তি কিন্তু হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, এবং এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়। এটিও হচ্ছে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। আমি এখানে দুটি দেইনি তোমাদেরকে, তারপর এই দুটি বৈশিষ্ট্য আমি তোমাদেরকে বলে দিলাম, সমাজের শ্রেণী বিভক্তি এবং মুনাফা অর্জন। ঠিক আছে, তো এই যে সমাজের শ্রেণী বিভক্তি, এটি হচ্ছে দেখো সম্পদের ব্যক্তি মালিকানা থাকার কারণে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কী হয়, দেখো এখানে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত প্রভৃতি শ্রেণীর উদ্ভব হয়। ঠিক আছে, তো এরূপ সমাজে উচ্চবিত্ত হচ্ছে শোষক শ্রেণী এবং নিম্নবিত্ত হচ্ছে দরিদ্র থেকে দরিদ্রতর হয়। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো। এবার আমরা দেখব সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো, এবং আমরা জানব সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি। শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে আমরা দুজনের ছবি দেখতে পাচ্ছি, কার্ল মার্কস এবং ফ্রেডরিক অ্যাঙ্গেলস। ঠিক আছে, আমরা কাদের ছবি দেখতে পাচ্ছি? কার্ল মার্কসের ছবি এবং ফ্রেডরিক অ্যাঙ্গেলসের ছবি দেখতে পাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, দেখো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রবক্তা হলেন জার্মান বৈজ্ঞানিক, সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস এবং দার্শনিক ও চিন্তাবিদ ফ্রেডরিক অ্যাঙ্গেলস। ঠিক আছে, তো দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে হচ্ছে 1917 সালে রুশ বিপ্লবের পর ভ্লাদিমির ইলিচ ইলিয়ানভ লেনিনের নেতৃত্বে রাশিয়ায় সর্বপ্রথম সমাজতন্ত্রের গোড়াপত্তন হয়। তারপর হচ্ছে 1923 সালে নিউ ইকোনমিক পলিসির মাধ্যমে সমাজতন্ত্রের অগ্রযাত্রা শুরু হয়। তারপর 1930 সালে জোসেফ স্টালিন রাশিয়ায় মার্ক্সীয় অর্থনীতির মাধ্যমে স্টালিনিস্ট গ্রোথ মডেল নামে প্ল্যান্ড বা কমান্ড বা সোশ্যালিস্টিক ইকোনমি চালু করেন। তো 1985 সালে রাশিয়ায় সমাজতন্ত্রের পতনের মধ্য দিয়ে এই অর্থনীতির অবসান ঘটে। তো শিক্ষার্থীবৃন্দ, সমাজতন্ত্রের সংজ্ঞাটি দেখার আগে, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সংজ্ঞাটি দেখার আগে আমরা আরেকটু আলোচনা করি। দেখো শিক্ষার্থীবৃন্দ, এই সমাজে কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত অর্থনীতি বিরাজ করে। ঠিক আছে, কোথায়? সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়। বিশুদ্ধ সমাজতন্ত্রে উপকরণের ব্যক্তি মালিকানা নেই। ঠিক আছে, এখানে একটা কি থাকবে? কেন্দ্রীয় পরিকল্পনা থাকবে, যা হচ্ছে কর্তৃপক্ষ থাকবে রাষ্ট্র বা সরকারের পক্ষে। তখন কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কোথায় উৎপাদন করা হবে, সব কিছুই ঠিক করে কে? রাষ্ট্র বা সরকার। ঠিক আছে, একে হচ্ছে নিয়ন্ত্রিত অর্থনীতিও বলা হয়। চীন, ভিয়েতনাম, কিউবা এবং পূর্ব ইউরোপের পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়ার ইত্যাদি দেশগুলোতে সমাজতন্ত্র প্রচলিত হয়েছে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জানব নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। দেখো এই নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কোনো ব্যক্তি মালিকানা থাকবে না। কি থাকবে? রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বা সরকারি নিয়ন্ত্রণ থাকবে, যাকে বলে সামাজিক মালিকানা। দেখো আমরা সংজ্ঞাটি দেখছি, নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা এমন এক আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা বা দর্শন যেখানে উৎপাদনের উপকরণসমূহের ব্যক্তি মালিকানা নেই, তবে সামাজিক মালিকানা রয়েছে। উৎপাদিত সম্পদ মানুষের কাজের পরিমাণ ও গুণ অনুযায়ী রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে বণ্টন করা হয়। ঠিক আছে, নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা এমন এক আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা বা দর্শন যেখানে উৎপাদনের উপকরণসমূহের
ব্যক্তি মালিকানা নেই, তবে সামাজিক মালিকানা রয়েছে। উৎপাদিত সম্পদ মানুষের কাজের পরিমাণ ও গুণ অনুযায়ী রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে বণ্টন করা হয়। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জানব সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো। প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে শ্রেণী শোষণ অনুপস্থিত। শ্রেণী শোষণ অনুপস্থিত। তো একটু ডিটেল বলি। দেখো, নির্দেশমূলক অর্থব্যবস্থায় সর্বহারা শ্রেণী আর কি হয় না, শোষিত হয় না। যেহেতু এখানে শ্রেণী শোষণ অনুপস্থিত, তাই কি হবে না, কোনো ধরনের শোষণও হবে না। তো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উপকরণের ব্যক্তি মালিকানা নেই। উপকরণের ব্যক্তি মালিকানা নেই। নির্দেশমূলক অর্থব্যবস্থায় উৎপাদনের সকল উপকরণের কি থাকে, রাষ্ট্রীয় মালিকানা থাকে। উপকরণের কোনো রকম ব্যক্তি মালিকানা নেই। তো 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিগত মুনাফার আশায় পণ্য উৎপাদিত হয় না। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় সিদ্ধান্তে এবং প্রয়োজনে পণ্য সামগ্রী উৎপাদিত হয়। ব্যক্তিগত মুনাফার আশায় পণ্য সামগ্রী উৎপাদনের কোনোই সুযোগ নেই। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যৌথ ও রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান। শিক্ষার্থীবৃন্দ, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কৃষকেরা যৌথ শ্রমের ভিত্তিতে উৎপাদনে অংশগ্রহণ করে। বৃহৎ শিল্প কারখানা সহ অন্যান্য খাতের মালিকানা থাকে মূলত কার হাতে, রাষ্ট্রের হাতে। তো এবার আমরা জানব 5 নম্বর বৈশিষ্ট্যটি, অবাধ প্রতিযোগিতার অনুপস্থিতি। ঠিক আছে, এই অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে পণ্যের দাম নির্ধারিত হয় না। কেন্দ্রীয় কর্তৃপক্ষ সকল পণ্যের দাম নির্ধারণ করে। উৎপাদিত দ্রব্যের ক্ষেত্রে কতটা মূল্য সংযোজন হলো তার উপর দাম নির্ভর করে। ঠিক আছে, এখানে এই অর্থব্যবস্থায় কি স্বয়ংক্রিয়ভাবে পণ্যের দাম নির্ধারণ হয় না। কেন্দ্রীয় কর্তৃপক্ষ সকল পণ্যের দাম নির্ধারণ করে। শিক্ষার্থীবৃন্দ, নির্দেশমূলক অর্থব্যবস্থায় উপকরণের সামাজিক মালিকানা থাকায় উৎপাদন শক্তি ও উৎপাদন সম্পর্কের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে না, ফলে উৎপাদন প্রণালী গতিশীল হয়। সেটি হচ্ছে 6 নম্বর বৈশিষ্ট্যটি। তো এবার 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কাজের পরিমাণ ও গুণ অনুযায়ী বণ্টন ব্যবস্থা পরিচালিত হয়। 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, আমরা দেখলাম যে কাজের পরিমাণ ও গুণ অনুযায়ী বণ্টন ব্যবস্থা পরিচালিত হয়। 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে চাহিদার উপর নিয়ন্ত্রণ। নির্দেশমূলক অর্থব্যবস্থায় ভোক্তার বা ক্রেতার চাহিদাকে নিয়ন্ত্রণ করা হয়। এখানে রাষ্ট্রই ঠিক করবে কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে। নির্দেশমূলক অর্থব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কেন্দ্রীয় পরিকল্পনা থাকবে একটি, এবং 9 নম্বর বৈশিষ্ট্য 10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে শ্রমিকদের স্বার্থ রক্ষা। তো শিক্ষার্থীবৃন্দ, 9 নম্বর বৈশিষ্ট্যটি কেন্দ্রীয় পরিকল্পনা। এটি হচ্ছে, দেখো, এই যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন সহ সকল অর্থনৈতিক কার্যকলাপ কি কেন্দ্রীয় পরিকল্পনার দ্বারা নিয়ন্ত্রিত হয়। উৎপাদন, বণ্টন ও উন্নয়নের জন্য সকল পরিকল্পনা জনগণের পক্ষ থেকে কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃক কি হয়, নির্ধারিত হয়। সেন্ট্রাল প্ল্যানিং অথরিটি নির্ধারণ করে। ফলে হচ্ছে কি, অর্থনীতির বিভিন্ন ক্ষেত্র যথোপযুক্ত গুরুত্ব লাভ করে, বিধায় সুষম উন্নয়ন সাধিত হয়। আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সুস্থ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন যাতে শ্রমিকরা ভোগ করতে পারে সেদিকে গুরুত্ব দেওয়া হয়, শ্রমিকের স্বার্থ রক্ষা হয়, এবং সামাজিক নিশ্চয়তাও হচ্ছে কি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো। এবার আমরা জানব হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাগুলো। ঠিক আছে, দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা জেনে নেই সংজ্ঞাটি, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার সংজ্ঞাটি আমরা একটু দেখে নেই।
যে অর্থ ব্যবস্থা ধনতন্ত্র ও সমাজতন্ত্রের দুর্বলতা পরিত্যাগ করে এবং গুণগুলো গ্রহণ করে গড়ে ওঠে তাকে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলে। দেখো, আমরা এতক্ষণ আলোচনা করলাম ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। তো এই দুই অর্থব্যবস্থার কি কি দুর্বলতা ছিল আশা করছি আমরা ইতিমধ্যে জেনে গেছি, এবং গুণগুলো কি ছিল সেগুলোও আমরা জেনে গেছি। তাহলে এই দুই অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো যদি আমরা ভালো করে রপ্ত করতে পারি, আয়ত্ত করতে পারি, তাহলে আশা করছি আমরা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জানতে পারবো এবং মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাগুলোর বৈশিষ্ট্যগুলো এমনিতেই আমরা বলতে পারবো, লিখতে পারবো। ঠিক আছে? তারপরেও শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো অতি সংক্ষিপ্তভাবে একটু বলে দিচ্ছি। ঠিক আছে? ধনতান্ত্রিক এবং মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা একটি আরেকটির উল্টো। ঠিক আছে? এবং মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাগুলো এই দুর্বলতাগুলো পরিত্যাগ করে শুধুমাত্র গুণগুলো গ্রহণ করেই গড়ে ওঠে। ঠিক আছে? তো আমরা দেখছি বৈশিষ্ট্যগুলো কি কি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সরকারি ও বেসরকারি খাতের উপস্থিতি স্বীকৃত। তার মানে কি, মিশ্র অর্থ ব্যবস্থায় সম্পদের মালিকানা, উৎপাদন ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য প্রত্যেক ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উভয় খাতেরই উপস্থিতি স্বীকৃত। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সরকারি বিনিয়োগ। সরকারি বিনিয়োগ থাকবে, যেমন গুরুত্বপূর্ণ খাতগুলোতে, রাষ্ট্রীয় নিরাপত্তা খাতগুলোতে সরকারি উদ্যোগে বিনিয়োগ পরিচালিত হয়। তারপর জনগুরুত্বপূর্ণ খাত সহ রাষ্ট্রীয় নিরাপত্তা খাতগুলোতে কি সরকারি বিনিয়োগ। আবার দেখো, এখানে বেসরকারি বিনিয়োগও স্বীকৃত। যেমন দেখো, সরকারি বিনিয়োগের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে ব্যবসা বাণিজ্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপন সহ এরূপ কর্মকাণ্ড কি হয়, পরিচালিত হয়। তো দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা জেনে গেলাম কয়টি বৈশিষ্ট্য? 3টি বৈশিষ্ট্য। 2 নম্বর ছিল সরকারি বিনিয়োগ, 3 নম্বর ছিল বেসরকারি বিনিয়োগ, 4 নম্বর হচ্ছে সম্পদের মালিকানা। তো এই মিশ্র অর্থ ব্যবস্থায় সম্পদের মালিকানা দেখো কেমন হবে। মিশ্র অর্থ ব্যবস্থায় সম্পদের রাষ্ট্রীয় মালিকানার পাশাপাশি ব্যক্তি মালিকানাও স্বীকৃত থাকবে। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। দেখো শিক্ষার্থীবৃন্দ, ব্যক্তির স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা প্রভৃতি মৌলিক অধিকার সমূহ কোথায় স্বীকৃত? মিশ্র অর্থ ব্যবস্থায়। তারপরের বৈশিষ্ট্য কি? দেখো, এখানে যেহেতু মিশ্র অর্থ ব্যবস্থা, সেক্ষেত্রে মুদ্রাস্ফীতির কি থাকবে? মিশ্র অর্থনীতিতে যেহেতু ব্যক্তিগত উদ্যোগ স্বীকৃত এবং মুনাফা ভিত্তিক কেন্দ্রীভূতকরণ বা মুনাফার পরিমাণ বৃদ্ধিতে সরকার বাধা দেয় না, তাই অনেক সময় অতি উৎপাদন এবং অনেক সময় কম উৎপাদন সমস্যার সৃষ্টি হয়। তাই মুদ্রাস্ফীতিও মিশ্র অর্থনীতিতে বিদ্যমান থাকবে। তারপরে দেখো, অর্থনৈতিক নিয়ন্ত্রণটা মিশ্র অর্থনীতিতে কখনো স্থিতিশীলতা দেখা দিলে সরকার কি করবে? এখানে নিয়ন্ত্রণ করবে। এই যে আমরা আলোচনা করলাম, 10 নম্বরটি আগে আলোচনা করেছি, মুদ্রাস্ফীতি। তো সেজন্য দেখো, আগে আলোচনা করলাম এজন্যই, যখন ধরো অর্থনীতিতে আমাদের যদি মুদ্রাস্ফীতি বা মুদ্রা সংকোচন হয়, তখন কি করবে? এইগুলো রোধ করার জন্য, রোধ করে বাণিজ্য চক্র মোকাবেলা, কালোবাজারি, মজুতদারি, সিন্ডিকেট বাণিজ্য প্রতিরোধে সরকার কি থাকে? সচেষ্ট থাকে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা জেনে গেলাম মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো। ঠিক আছে? তো এবার আমরা আলোচনা করব শিক্ষার্থীবৃন্দ তোমাদের সাথে ইসলামিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো। দেখো, এবং আমরা জানবো ইসলামিক অর্থ ব্যবস্থা কি। তো শিক্ষার্থীবৃন্দ, ইসলামী শরীয়ত মোতাবেক যে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বলে। শিক্ষার্থীবৃন্দ, এরূপ অর্থনীতিতে, এই ইসলামী অর্থনীতিতে মানুষের প্রয়োজন অনুসারে উপার্জন, উৎপাদন, কর্মসংস্থান, মানবিক কল্যাণ সাধন এবং ন্যায় বিচারকপূর্ণ সঠিক বন্টন প্রণালী নিশ্চিত হয়। ঠিক আছে? ইসলামী অর্থ ব্যবস্থা
সেটিকে আমরা বলছি ইসলামী অর্থনীতি ও সমস্যা নেই। দেখো, ইসলামী শরীয়ত মোতাবেক যে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে ইসলামী অর্থব্যবস্থা বলে। তো দেখো, এরূপ অর্থনীতিতে কি হয়, মানুষের প্রয়োজন অনুসারে উপার্জন, উৎপাদন, কর্মসংস্থান, মানবিক কল্যাণ সাধন এবং ন্যায় বিচারকপূর্ণ সঠিক বন্টন প্রণালী নিশ্চিত হয়। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ জানব। ঠিক আছে? তো দেখো, ইসলাম একটি সম্পূর্ণ জীবন বিধান। এবার আমরা ইসলামী অর্থব্যবস্থার গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য আলোচনা করছি খুব সংক্ষেপে। দেখো, প্রধান বৈশিষ্ট্যটি হচ্ছে, প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে ইসলামী আদর্শের বাস্তবায়ন। ঠিক আছে? এই অর্থব্যবস্থায় ইসলামী আদর্শের বাস্তবায়ন হয়। দেখো, কারণ হচ্ছে এই অর্থনৈতিক ব্যবস্থায় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইসলামী শরীয়তের পূর্ণ বাস্তবায়ন হয় এবং এ ব্যবস্থায় মৌলিক নীতিমালাগুলো ইসলামী শরীয়তের উপর নির্ভরশীল। তারপর দেখো, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হালাল সম্পদ অর্জন। ঠিক আছে? দেখো, এই অর্থব্যবস্থায় হালাল এবং হারামের বিধান বাস্তবায়ন হয়। কোথায়? সম্পদ অর্জন, উৎপাদন ও ভোগ দখলে হালাল ও হারামের বিধান বাস্তবায়িত হয়। দেখো, 3 নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে সম্পদের সীমিত ব্যক্তি মালিকানা। দেখো, ইসলামী অর্থব্যবস্থায় একটি বিশ্বাস আছে, সেটি হচ্ছে পৃথিবীর সকল প্রকার সম্পদের উপর নিরঙ্কুশ মালিকানা একমাত্র কার? মহান আল্লাহর। ঠিক আছে? এবং দেখো, এখানে সম্পদের বন্টনের ক্ষেত্রেও কি ইসলামী অর্থনীতিতে ন্যায় বিচার এবং ইনসাফপূর্ণ বন্টন ব্যবস্থা প্রবর্তন করা হয়। এবং 5 নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে কি? দেখো, কার্পণ্য ও পুঞ্জীভূত রহিতকরণ। 6 নম্বরটি হচ্ছে অপব্যয়ের নিন্দা। ইসলামিক অর্থব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে অপব্যয়ের নিন্দা করা হয়েছে। তো 7 নম্বর বৈশিষ্ট্যটি দেখো, সুদ, ঘুষ ও মজুতদারি কি? নিষিদ্ধ। তো দেখো, এই অর্থব্যবস্থায় সুদ, ঘুষ, মদ, জুয়া, মজুতদারি, কালোবাজারি, অতিরিক্ত মুনাফা অর্জন, চুরি ডাকাতি প্রভৃতির মাধ্যমে সম্পদের মালিক হওয়াকে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। তো দেখো, 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জাকাত ও তোমার ওশর ব্যবস্থা। দেখো, এই ইসলামিক অর্থব্যবস্থায় ন্যায় বিচার ও ইনসাফপূর্ণ বন্টন ব্যবস্থা প্রবর্তন করা হয়। ঠিক আছে? তো এই লক্ষ্যে ধনীদের নিকট থেকে অর্থ আদায় করে তা কী করা হয়? দরিদ্রদের মধ্যে বন্টন করা হয়েছে। তখন দেখো, জাকাত, ওশর, জিজিয়া, খারাজ, ওয়াকফ, সাদকা প্রভৃতি ব্যবস্থার বাস্তবায়ন করা হয় ইসলামী অর্থব্যবস্থাতে। এবং ইসলামিক অর্থব্যবস্থায় শ্রমনীতির বাস্তবায়ন হয়। দেখো, এই অর্থব্যবস্থায় শ্রমিক শোষণ সম্পূর্ণ নিষিদ্ধ। দেখো, একটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি হাদিসে উল্লেখ আছে যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার কি করতে হবে? মজুরি পরিশোধ করতে হবে। ঠিক আছে? তো শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম ইসলামিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো। আশা করি তোমরা ভালো ধারণা পেয়েছো। শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের পুরো আলোচনাটি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে? তো এখন যদি আমি তোমাদেরকে বলি যে হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা কি, ইকোনমিক সিস্টেম কি, পারবে না শিক্ষার্থীবৃন্দ? আশা করছি পারবে। তো এই যে
ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, ইসলামিক অর্থব্যবস্থা এবং মিশ্র অর্থব্যবস্থা, এগুলোর সংজ্ঞাগুলো পারবে না? আশা করছি পারবে শিক্ষার্থীবৃন্দ। এবং ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার তুলনা যদি করতে বলি, আশা করছি সেটিও তোমরা পারবে। তো এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, ঠিক আছে, এই আলোচনার শেষে এখন যদি আমি তোমাদেরকে বলি যে বলো তো বাংলাদেশের অর্থব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা কেমন? আশা করছি পারবে শিক্ষার্থীবৃন্দ, ঠিক আছে। তো আমরা মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো জেনেছি। সেক্ষেত্রে যে ধরনের প্রশ্নই আসুক না কেন আমরা পারবো, ঠিক আছে। এবং আজকে যে স্লাইডের আলোচনাগুলো সেগুলো তোমরা বারবার অনুশীলন করে সেগুলো মনে রাখার চেষ্টা করবে এবং আমাদের সবগুলো ক্লাস দেখবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আগেও বলেছি যে অর্থনীতির বিষয়টি অত্যন্ত মজার এবং অনেক বেশি মার্কস উঠানো যায়, ঠিক আছে। কতগুলো কমন চিত্র এগুলোই বারবার বারবার থাকে এবং এই কমন কিছু বিষয় হালকা থেকে একটু গভীরতর হয়, এই হচ্ছে মোটামুটি, ঠিক আছে। তো এটা নিয়ে প্যানিক হওয়ার কোনো কিছুই নেই, খুবই মজার বিষয় এবং তোমাদের ভালো লাগবে আশা করছি, ঠিক আছে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা এ পর্যন্তই ছিল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।